প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ যারা দেখছেন, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সাথে জীবনযাপন করছেন। আমার পরিচয় আপনারা ইতিমধ্যে কিশোর বাতায়ন থেকে পেয়ে গিয়েছেন, তারপরেও আমি আমার পরিচয়টা একটু দেই। আমি সৈয়দা মাহমুদা মিতুল ইভা, পায়রাহাট ইউনাইটেড কলেজ, অভয়নগর, যশোর, প্রভাষক জীববিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমরা জীববিজ্ঞানের কোন অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের কোন টপিকসটা আলোচনা করব, একটা ছবি তোমাদের একটু ক্লু দেই। তোমরা একটু ছবি দেখো। এখানে পরপর 3টা ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে প্রথমেই কিছু ক্ষুদ্র উদ্ভিদের অংশ দেখা যাচ্ছে এবং সেই অংশগুলো বিভিন্ন পাত্রে রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে পাত্রে সম্ভবত কিছু জীবাণুনাশক আছে এবং এখানে একটা সেলফ আছে যার ভেতরে এগুলো সাজিয়ে রাখা হয়েছে নির্দিষ্ট একটা তাপমাত্রার ভেতর। ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে আইডিয়া করে ফেলেছো আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের জীববিজ্ঞান প্রথম পত্র বই থেকে 11 অধ্যায়ের টিস্যু কালচার বিষয়টি নিয়ে আলোচনায় আছি তোমাদের সঙ্গে। তোমরা জেনেও গেছো, বুঝেও গেছো যে আমাদের আজকের আলোচনার বিষয় টিস্যু কালচার। এই টিস্যু কালচার বিষয়টি তোমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম পত্রের 11 নম্বর অধ্যায়ে পাবে। অধ্যায়টির নাম জীব প্রযুক্তি। তোমরা তোমাদের পাঠ্য বইটা সামনে নিয়েই বসেছো নিশ্চয়ই। আমি আশা করছি আমরা যে আলোচনা করব এই আলোচনার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের পাঠ্য বইটিও বের করে সঙ্গে সঙ্গে টপিকগুলো মিলিয়ে নেবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে প্রশ্নগুলো করে ফেলবে আর বেশি বেশি করে শেয়ার দেবে যাতে তোমার বন্ধুরাও তোমার সঙ্গে ক্লাসটি করার সুযোগ পায়। বন্ধুরা, তোমরা প্রস্তুত? হ্যাঁ, তাহলে আমরা বিষয়টি শুরু করি। বায়োলজি, এই যে জীববিজ্ঞান, এই জীববিজ্ঞানের সঙ্গে যখন টেকনোলজি শব্দটি যুক্ত হয়, বায়োলজি এবং টেকনোলজি এই শব্দ দুটো একসঙ্গে যুক্ত হয়েই বায়োটেকনোলজি শব্দটি সৃষ্টি হয়েছে। এই জীববিজ্ঞানের সঙ্গে যখন প্রযুক্তি জ্ঞানটাকে কাজে লাগানো হয়, এই দুটো জ্ঞানের সমন্বয়ে হচ্ছে জীব প্রযুক্তি। এই জীব প্রযুক্তি শব্দটি প্রথম ব্যবহার করেন হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরিক 1919 সালে। কে ব্যবহার করেন? কার্ল এরিক। উনি কোন দেশের কৃষি প্রকৌশলী? হাঙ্গেরীয় দেশের কৃষি প্রকৌশলী। আচ্ছা, জীব এবং প্রযুক্তি এ দুটোর সমন্বয়েই যেহেতু জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি আমরা বলছি, তাহলে জীব প্রযুক্তি সংজ্ঞা আমরা কিভাবে দিব? সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। জীবের কল্যাণে যে প্রযুক্তিকে আমরা ব্যবহার করি সেটা অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এদেরকে ব্যবহার করেই আমরা
প্রযুক্তিতে যে জ্ঞানটা প্রয়োগ করে থাকি সেটাকে আমরা জীব প্রযুক্তি বলতে পারি। আর তোমরা যখন এই জীব প্রযুক্তি কি, এই প্রশ্নটি কখন আসে? যখন তোমাদের পরীক্ষায় একটা উদ্দীপক দেওয়া থাকে এবং ক নাম্বারে এমন প্রশ্ন দেওয়া থাকে, জীব প্রযুক্তি কি। এই জীব প্রযুক্তি কি, এই জ্ঞানমূলকের জন্য যে সংজ্ঞাটি আমরা বোর্ডের খাতা যখন দেখি তখন দেখি তোমরা প্রায় এটা খুব সংক্ষেপে মনের মতো বানিয়ে লেখো। কিন্তু বন্ধুরা, তোমরা এই কাজটি কখনোই করবে না। কেন করবে না? কারণ আমাদের একটা প্রবাদ আছে, প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। এই প্রবাদটির মতো আমরা যখন খাতা দেখি বা শিক্ষকরা খাতা দেখেন, প্রথমে সংজ্ঞাটি যদি সুন্দরভাবে তোমরা না দাও তাহলে কি হয়, ওখানে তো নাম্বার তোমাকে ফুল দিতেই হবে, পরবর্তী প্রশ্নগুলোতে যে এই ইম্প্যাক্টটা পড়ে, অর্থাৎ পরবর্তী প্রশ্নগুলোর মার্কসটা সুন্দরভাবে আসে না। আমরা যা কিছুই আলোচনা করছি, আমাদের মাথার ভেতরে একটা চিন্তা থাকে পরীক্ষা, পরীক্ষাতে কি আসবে সেটাই আমরা কিভাবে লিখব, সেজন্যই আমরা মূলত এই জিনিসগুলো সুন্দরভাবে পড়তে চাই, তাই না? আচ্ছা, যদি একটা ক নাম্বারে প্রশ্ন আসে জীব প্রযুক্তি কি, তাহলে কি লিখব আমরা? সুন্দর করে তোমাদের পাঠ্য বইয়েও আছে, আবার আমরা একটু আজকে আলোচনা করি, তাহলে সহজ হয়ে যাবে বিষয়টি। জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানব কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তিই হলো জীব প্রযুক্তি। এখানে জীবন্ত উদ্ভিদ ছাড়া আমি যদি মৃত উদ্ভিদ থেকে একটা কোষ সংগ্রহ করি বা উদ্ভিদের অংশ সংগ্রহ করি, তাহলে সে কোষটি তো মৃত। সেই মৃত কোষ দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। এজন্য কি নিতে হবে? সুস্থ, সবল, রোগমুক্ত জীবন্ত উদ্ভিদ নিতে হবে। প্রাণীর একটি জীবন্ত প্রাণীর কোষ থেকে আমরা এই প্রযুক্তি ব্যবহার করতে পারি। অণুজীব বলতে ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এগুলো ব্যবহার করে বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানব কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ। উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন বলতে কি বুঝিয়েছে? আমার যে উদ্ভিদটি থেকে নিচ্ছি, আমার প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যই থাকবে ওই উদ্ভিদটি যে পরিমাণ ফল দেয় তার থেকে যেন আরও বেশি ফল উৎপাদন করতে পারে। আবার যে প্রাণীটির জীবন্ত কোষ থেকে আমি কালচার করব, সেই প্রাণীটি যদি ডিম দেওয়া প্রাণী হয় তাহলে বেশি বেশি যেন ডিম দেয়, সেভাবেই প্রযুক্তিটি প্রয়োগ করব। বা যদি সে দুধ দেওয়া প্রাণী হয় তাহলে তার থেকে যেন বেশি বেশি দুগ্ধ আহরণ করতে পারি, সেই প্রযুক্তি ব্যবহার করব। এজন্য বলা হয়েছে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তিই হলো জীব প্রযুক্তি। আশা করি তোমরা সংজ্ঞাটি এতক্ষণে আত্মস্থ করে ফেলেছো, তাই না? ভেরি গুড। আচ্ছা, আমরা এরপরে একটু আসি। এই জীব প্রযুক্তি জার্মান উদ্ভিদ বিজ্ঞানী হার্বারল্যান্ড সর্বপ্রথম এই একটা জীবন্ত টিস্যু থেকে কালচার করার চেষ্টা করেন। কে করেন? জার্মান উদ্ভিদ বিজ্ঞানী হার্বারল্যান্ড। এই সর্বপ্রথম কালচার করার চেষ্টা করেন। যদিও তিনি পুরোপুরি সফল হননি, সফল না হলেও তার
কাজ শেষ করার পর তিনি বলেন যে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বা অঙ্গাংশ, পরাগরেণু, ভ্রূণ, ডিম্বাণু, স্পোর ইত্যাদি ব্যবহার করেও টিস্যু কালচার করা সম্ভব। শুধুমাত্র উদ্ভিদের বা প্রাণীর একটা জীবন্ত কোষ নিয়েও সম্ভব। এবং এই জীবন্ত শুধু কোষ নয়, ডিম্বাণু, স্পোর, তারপরে অঙ্গাংশ, পরাগরেণু, ভ্রূণ, যে কোনো কিছু নিয়েই এই টিস্যু কালচার করা সম্ভব। তিনি পরবর্তীতে সফলভাবে কাজটি করেছিলেন অনেক পরে এসে। এজন্য এই টিস্যু কালচারের জনক বলা হয় হার্বারল্যান্ডকে। এই আমেরিকার জীববিজ্ঞানী মর্গানও এই টিস্যু কালচার করার চেষ্টা করেছেন। অনেকবার ব্যর্থ হওয়ার পর যখন সফল হয়েছেন তখন তিনিও একইভাবে এই জার্মান উদ্ভিদ বিজ্ঞানীর সঙ্গে একমত প্রকাশ করেছেন এবং বলেছেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদেই পরিণত হওয়ার ক্ষমতা আছে। অর্থাৎ উদ্ভিদ থেকে বা উদ্ভিদের একটা অংশ বা প্রাণীর একাংশ থেকে যদি আমি একটা সজীব কোষ গ্রহণ করতে পারি তাহলেই আমি এখান থেকে টিস্যু কালচারের মাধ্যমে সেখান থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করতে পারবো। তাহলে কি বলল এই মর্গান, কি বলেছেন যে উদ্ভিদের একটা জীবন্ত কোষ থেকেই আবার নতুন করে উদ্ভিদ তৈরি সম্ভব। এবার চটপট লিখে ফেলো, এতক্ষণ যে আলোচনা হলো এই আলোচনা থেকে তোমরা জেনে ফেলেছো টিস্যু কালচারের জনককে। চটপট করে কমেন্টে লিখে ফেলো তো টিস্যু কালচারের জনক কাকে বলা হয়। আশা করছি তোমরা এতক্ষণে আমার সঙ্গে অংশগ্রহণ করে ফেলেছো অনেকেই। আমি একটু দেখি কে কে অংশগ্রহণ করেছো আমার সঙ্গে। তোমরা ঝটপট কমেন্টে উত্তর লিখে ফেলো টিস্যু কালচারের জনককে। ও মোহাম্মদ ইউনুস, এমএস জেবা, রিয়াদ, আব্দুস সুবহান, ফাতেহিন, প্রতীক সেন, সবাইকে ধন্যবাদ। তার মানে আমি বুঝে ফেলেছি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করছো। ভেরি গুড। তাহলে আরও একটা কাজ করে ফেলো, তোমার বন্ধুদেরও তোমার পেজ থেকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। যারা অংশগ্রহণ করেছো সকলকে ধন্যবাদ। সাথেও উত্তর করেছো, ভেরি গুড, সকলকে ধন্যবাদ। এই যে আমরা এতক্ষণ টিস্যু কালচার নিয়ে কথা বললাম, টিস্যু কালচার কিভাবে আসলো, কে প্রথম ব্যবহার করলো, কে টিস্যু কালচার করলো, এইগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা এখন একটু টিস্যু কালচারের কিভাবে করা যায় সেই বিষয়ে দেখি। টিস্যু কালচার বিভিন্নভাবে করা যায়। টিস্যু কালচার এক্সপ্লান্ট কালচার করে করা যায়, আবার ডিম্বাণু থেকেও কালচার করে করা যায়। এক্সপ্লান্ট হলো উদ্ভিদের একটা নির্বাচিত অংশ।
শস্য কালচার করে করা যায়, অর্থাৎ বীজ থেকেও করা যায়। আবার ক্যালাস কালচার তৈরি করা যায়, জীবাণুমুক্ত পরিবেশে উদ্ভিদের সজীব কোষ রেখে ক্যালাস করে সেখান থেকেও করা যায়। পরাগধানী কালচার করে করা যায়, পরাগরেণু তোমরা জানো, ফুলের উপরে ফুলে হাত দিলে হলুদ হলুদ যেটা লেগে যায় বা একটু পাউডার পাউডার দেখা যায়, ওইগুলো হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণু যেখানে থাকে সেটা পরাগধানী। এই পরাগধানী কালচার করেও টিস্যু কালচার করা যায়। আবার ভ্রূণ কালচার করেও টিস্যু কালচার করা যায়। আর কি করা যায়? মেরিস্টোম কালচার করে এবং কোষের প্রোটোপ্লাস্ট কালচার করে। প্রোটোপ্লাস্ট তোমরা চেনো। প্রোটোপ্লাস্ট কি বলো তো? প্রোটোপ্লাস্ট হলো একটা কোষের ভেতরের জীবন্ত সজীব অংশ যা কোষীয় অঙ্গাণুগুলোকে ধারণ করে রাখে। অর্থাৎ মনে রাখার জন্য বা বোঝার সুবিধার্থে বলি, উদ্ভিদের কোষ প্রাচীর বাদে কোষের মধ্যে কোষ ঝিল্লির ভেতরে কোষীয় অঙ্গাণুগুলোকে ধারণ করে রাখে যে অংশ, যে সজীব অংশ, সেটাই হলো প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টকে কালচার করেও টিস্যু কালচার করা যায়। এই মতবাদগুলো শেষমেশ মর্গান দিয়েছিলেন যে এই বিভিন্নভাবেই এই টিস্যু কালচারটা আমরা করতে পারি। টিস্যু কালচার প্রযুক্তি প্রক্রিয়ায় আমরা যে টিস্যু কালচারের কথা বলছি, এই প্রযুক্তি এই কাজটি করতে গেলে আমাদের বিভিন্ন যন্ত্রপাতি বা উপকরণ দরকার, তাই না? কি কি যন্ত্রপাতি এবং উপকরণ দরকার সেটা আমরা একটু দেখি। একটা গবেষণাগার দরকার। গবেষণাগার কেন দরকার? আমরা কি আমাদের বাড়িতে যে পরিবেশ আছে সেখানে টিস্যু কালচার করতে পারবো? না, পারবো না। কেন পারবো না? কারণ এই টিস্যুকে বাঁচিয়ে রাখার জন্য উদ্ভিদ অংশ হোক বা প্রাণীর কোষ হোক, বাঁচিয়ে রাখার জন্য নির্দিষ্ট একটা তাপমাত্রা লাগে, নির্দিষ্ট জীবাণু যাতে ধ্বংস করে না ফেলতে পারে কোষটিকে, সেরকম একটা মাধ্যম লাগে। সব কিছু নিজের ঘরে বসে বা কোনো খোলা জায়গায় বসে তো সম্ভব না। এজন্য আমাদের একটি সুন্দর গবেষণাগার দরকার। একটা গবেষণাগার দেখতে পাচ্ছ? এই গবেষণাগারের ভেতরে আমাদের বিভিন্ন উপকরণ থাকে। একটি নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখার জন্য তাপমান যন্ত্র থাকে, অটোক্লেভ মেশিন থাকে জীবাণুমুক্ত করার জন্য, আবার বেশি তাপমাত্রা দেওয়ার জন্যও যেমন যন্ত্র থাকে, কম তাপমাত্রা ধারণ করার জন্যও যন্ত্র থাকে। এই সমস্ত যন্ত্রগুলো, মাইক্রোস্কোপ লাগবে, বিভিন্ন কাচের জিনিসপত্র লাগবে, তোমার মাধ্যম লাগবে, বিভিন্ন ভিটামিন লাগবে, এই সমস্ত কিছু গবেষণাগারে প্রয়োজন। তাহলে আমাদের প্রথমে একটি কি দরকার? গবেষণাগার দরকার। আর কি দরকার? গবেষণাগারে প্রয়োজনীয় যন্ত্রপাতি, অর্থাৎ এতক্ষণ বললাম অটোক্লেভ মেশিন দরকার, তারপরে একটা মাইক্রোস্কোপ দরকার। এই যে ভিটামিন বা পুষ্টি মাধ্যম প্রয়োগের জন্য, ওটা তো প্রয়োগের জন্য ফোটায় ফোটায় ফেলতে হবে, তার জন্য একটা কনিক্যাল ফ্লাক্স দরকার। আর কি দরকার? আমাদের এই যে তাপমাত্রা ধরে রাখার জন্য বিভিন্ন যন্ত্রপাতি দরকার। এই যে কাচের কিছু উপকরণ আছে, অর্থাৎ এই যে টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাক্স, এই কাচের জিনিসপত্রগুলো আমাদের সব এই গবেষণাগারে ব্যবহার করতে হয়। এই কাচের উপকরণগুলোও আমাদের প্রয়োজন। আর কি দরকার হবে? দরকার হবে আমাদের রাসায়নিক দ্রব্য। এই রাসায়নিক দ্রব্য বিভিন্ন দ্রব্যের সহায়তায় আমাদের কাজটি করতে হয়। বিভিন্ন ভিটামিন থাকে, হরমোন থাকে,
পুষ্টি মাধ্যম থাকে, এই সমস্ত কিছু আমাদের গবেষণাগারে প্রয়োজন হবে। এর মধ্যে কিছু অজৈব লবণ আছে এবং অ্যামিনো অ্যাসিড, চারকোল কি বলো তো? চারকোল তোমরা অনেকেই বুঝতে পারো না, চারকোল হলো কয়লা, এটা জীবাণুমুক্ত করতে কাজে লাগে। আর হচ্ছে পেপটোন, ইস্ট, অ্যালকোহল, স্পিরিট, এই সবগুলো রাসায়নিক দ্রব্য আমাদের গবেষণাগারে প্রয়োজন। আর কিছু অন্যান্য উপকরণ লাগবে কাজ করতে গেলে। অন্যান্য উপকরণের মধ্যে আমাদের কিছু ফয়েল পেপার লাগে, কিছু কটন বল লাগে, চিমটা লাগে, সিজার লাগে, তারপরে এই যে নিডল লাগে, এই বিভিন্ন ধরনের, তারপরে ব্লেড লাগবে, ইনজেকশনের সিরিঞ্জ লাগে। এই উপকরণগুলো আমাদের গবেষণাগারে সব প্রয়োজন। এতক্ষণে আমরা যে আলোচনাগুলো করলাম তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনেছ, তাই না? তাহলে বলো তো, পুষ্টি মাধ্যমে কাচের জিনিসপত্র গরম বায়ু ওভেনে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় এবং ফরসেপস, নিডল শতকরা কত ভাগ অ্যালকোহলে জীবাণুমুক্ত করা হয়? তোমরা অনেকেই অংশগ্রহণ করে ফেলেছো। 160 ডিগ্রি, ভেরি গুড আব্দুস সোবহান। 160 ডিগ্রি থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ভেরি গুড। অর্থাৎ পুষ্টি মাধ্যমে কাঁচের জিনিসপত্র গরম বায়ু ওভেনে 160 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হয়। বিপ্লব দাস, ও ভেরি গুড, বিপ্লব দাসও অংশগ্রহণ করে ফেলেছ। আর এই যে কিছু জিনিসপত্র দেখালাম এর আগে, ফরসেপস, নিডেল, সিজার, এই স্টিলের যে জিনিসপত্রগুলো দেখালাম, এগুলো কত পার্সেন্ট অ্যালকোহলে জীবাণুমুক্ত করা হয় বলতে পারবে? মিনহাজুল আবেদিন, ও এরিন, 95 ডিগ্রি অ্যালকোহল, ভেরি গুড। মোহাম্মদ ইউনুস, থ্যাংক ইউ। ইব্রাহিম খন্দকার, না বাবা, এটা একাদশ দ্বাদশের ক্লাস, এটা ক্লাস 9 না, এটা একাদশ দ্বাদশ। অনেকেই, ঐশী, আব্দুস সোবহান, বিপ্লব দাস, মলি, হাসিব হাসান সানি, থ্যাংক ইউ বাবা, সকলকে ধন্যবাদ। সকলেই সঠিক উত্তর দিয়েছ। তার মানে তোমরা সবাই আমার সঙ্গে সামনে বইটি নিয়ে বসেছো এবং মনোযোগ সহকারে তোমরা যে আমার আলোচনা শুনছো সেটা আমি বুঝে ফেলেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। এই এতক্ষণ আমরা আলোচনা করলাম কি নিয়ে? কিভাবে গবেষণাগারে কোন কোন জিনিসপত্র আমাদের কাজে লাগবে। এখন আমরা দেখি টিস্যু কালচার প্রযুক্তি, এই গবেষণাগারে আমরা ঢুকে কিভাবে এই প্রযুক্তিটি প্রয়োগ করা যায়। প্রযুক্তিটি প্রয়োগ করতে গেলে কয়েকটি ধাপে আমাদের এগোতে হবে। ধাপগুলো কি? প্রথমে এখানে দেখতে পাচ্ছ, এটা উদ্ভিদের একটি ডাল, এখানে পাতা আছে, এখানে কক্ষমুকুল আছে। এই উদ্ভিদের এই যে বিভিন্ন অংশ নির্বাচন করা, কক্ষমুকুল, শীর্ষমুকুল, পাতা, এই যে সব কিছু নির্বাচন করতে হবে, এটা কোথা থেকে করতে হবে? একটা সুস্থ সবল উদ্ভিদ থেকে নিতে হবে।
আমি যদি একটি অসুস্থ উদ্ভিদের থেকে এই অংশগুলো গ্রহণ করি তাহলে কি হবে? এই যে উদ্ভিদটাকে আমি মাতৃ উদ্ভিদ ধরে তার থেকে এইগুলো নির্বাচন করব, এক্সপ্লান্টগুলো গ্রহণ করব, সে যদি তার মাতৃ উদ্ভিদটি দুর্বল হয়, রোগযুক্ত হয়, তাহলে সেটা দিয়ে আমি যা কিছুই করব সেটা নিরোগী হবে না, রোগমুক্ত হবে না। অর্থাৎ আমি যে বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য তৈরি করতে চাচ্ছি সেই উন্নত বৈশিষ্ট্যটি তৈরি করতে পারবো না। তাহলে আমাকে কি নিতে হবে? একটি সুস্থ সবল নিরোগ উদ্ভিদ থেকে এই উদ্ভিদের অংশগুলো নির্বাচন করতে হবে। একে বলে এক্সপ্লান্ট নির্বাচন। আচ্ছা, প্রথম ধাপে আমরা এক্সপ্লান্ট নির্বাচন করব, অর্থাৎ আমরা কোন উদ্ভিদ থেকে টিস্যু কালচার করতে চাই সেই উদ্ভিদটিকে প্রথমে নির্বাচন করব। এইবার যখন আমার এক্সপ্লান্ট নির্বাচন হয়ে যাবে তখন কি করব? এই এক্সপ্লান্টটাকে আমাকে একটা পুষ্টি মাধ্যমে রাখতে হবে, না হলে আমি উদ্ভিদের যে অংশটি নিয়েছি ওটা তো শুকিয়ে নষ্ট হয়ে যাবে। ওটা যাতে শুকিয়ে না যায়, মূল থেকে উদ্ভিদের ওই অংশে যে পুষ্টিগুলো পেত সেই পুষ্টিগুলোকে আমার ওই উদ্ভিদের অংশে পৌঁছে দিতে হবে। পৌঁছে দিতে গেলে কি করতে হবে? আমার কিছু মুখ্য ও গৌণ উপাদান, ভিটামিন, সুক্রোজ, হরমোন, গ্লুকোজ এগুলো ব্যবহার করতে হবে। ব্যবহার করে উদ্ভিদের ওই অংশটাকে সুস্থ এবং সতেজ রাখতে হবে। আর কি করতে হবে? এগার এগার মাধ্যম ব্যবহার করতে হবে। এগার এগার এটা একটা জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করতে হবে। এই মিডিয়াম, কোনো মিডিয়াম এককভাবে এখানে ব্যবহার করা হয় না। বিভিন্ন মুখ্য এবং গৌণ ভিটামিন, এই গ্লুকোজ, সুক্রোজ এগুলো একসঙ্গে মিক্সড করে একটা মিডিয়াম তৈরি করা হয়। এই মিডিয়ামটাকে সবগুলো মিশ্রিত করে মিডিয়ামটাকে প্রস্তুত করতে হবে। মিডিয়াম প্রস্তুত করার পরে আবাদ পাত্রে, যে পাত্রটার ভেতরে আমি এই উদ্ভিদের অংশগুলো রাখবো সেখানে মিডিয়ামটাকে দিতে হবে। এবং মিডিয়াম প্রস্তুত করে এই আবাদ পাত্র, আমি যদি এরকম কাচের পাত্রেই আমাদের আবাদ করতে হবে, তো এই কাচের পাত্রের ভেতরে উদ্ভিদের মিডিয়ামের ভেতরে উদ্ভিদের ওই নির্বাচিত এক্সপ্লান্টটিকে রাখতে হবে। এরপরে তৃতীয় ধাপে এসে আমি কি করব? পুষ্টি মাধ্যম জীবাণুমুক্তকরণ। এই যে বিভিন্ন, এর আগে আমি ভিটামিন, হরমোন, তারপরে মুখ্য গৌণ উপাদান একসঙ্গে মিক্সড করে একটা মিডিয়াম বানালাম। এই পুষ্টি মাধ্যমটাকে, পুষ্টি মাধ্যমের ভেতরে যাতে কোনোভাবে কোনো জীবাণু প্রবেশ করতে না পারে সেজন্য এই পুষ্টি মাধ্যমটাকে এমন একটা মেশিনের ভেতর দিয়ে আমাকে জীবাণুমুক্ত করে নিতে হবে। কারণ ওই যে ভিটামিন, হরমোন মিক্সড করেছি ওর ভেতরে যদি কোনো জীবাণু থেকে যায় তাহলে উদ্ভিদের যে কোষটি বা উদ্ভিদের যে এক্সপ্লান্টটি আমি নির্বাচন করেছি ওই এক্সপ্লান্টটি আমার যে বৈশিষ্ট্য, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য চাচ্ছি আমি, সেই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটি দিতে পারবে না। তাহলে আমাকে এই মিডিয়ামটাকে জীবাণুমুক্ত করে নিতে হবে। জীবাণুমুক্ত করে একে আমি এক্সপ্লান্ট এই যে এর ভেতর রেখে এভাবে নাড়া দিলে, এটা দেখো, এটা নোটসে দিলে পৃষ্ঠতল জীবাণুমুক্ত হয়ে যাবে। এই জীবাণুমুক্ত করার পরে আমরা কি করব? মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যুটা স্থাপন করব। প্রথমে এক্সপ্লান্ট নির্বাচন করে রেখে দিলাম, তারপরে কি করলাম? মিডিয়াম তৈরি করলাম, মিডিয়ামটাকে এরপরে জীবাণুমুক্ত করলাম, জীবাণুমুক্ত করার পর এরপর আমার ওই এক্সপ্লান্টটাকে মিডিয়ামের ভেতরে
স্থাপন করব। স্থাপন করতে গেলে আমাকে কি করতে হবে? ল্যামিনার এয়ারফ্লো ইনোকুলেশন, এই পদ্ধতিগুলো ব্যবহার করতে হবে। এই ল্যামিনার এয়ারফ্লোর ভেতর রাখলে কি হবে? এটা নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট বায়ুপ্রবাহ সব সঠিকভাবে রেখে এর ভেতরে আমাকে আমি যে মিডিয়ামে টিস্যুগুলো রাখবো তাকে সজীব এবং সঠিক পুষ্টি সরবরাহ করবে। এরপর এখানে যখন আমি এই ল্যামিনার এয়ারফ্লো থেকে উঠিয়ে একটা টেস্ট টিউবের ভেতর রাখবো, তখন এখান থেকে দেখা যাবে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা উদ্ভিদের অংশ ছিল, এখান থেকে আবার ক্যালাসের সূচনা হচ্ছে। অর্থাৎ যে এক্সপ্লান্ট আমরা নির্বাচন করেছি ওই এক্সপ্লান্ট থেকে বৃদ্ধি হচ্ছে, মানে সেল ডিভিশন হচ্ছে, কোষ বিভাজিত হয়ে কোষগুলো বৃদ্ধি পাচ্ছে। এই যে কোষগুলো বৃদ্ধি পাবে, কোষগুলো দেখতে তখন এরকম দেখাবে এবং এই বৃদ্ধিপ্রাপ্ত কোষগুলোকে তখন ক্যালাস বলে। এই ক্যালাস থেকে আবার ক্যালাসের সৃষ্টি হয়, আবার ক্যালাস থেকে ক্যালাসের সৃষ্টি হয় এবং শেষমেশ ক্যালাস থেকে এই যে দেখো অণুচারা তৈরি হচ্ছে, এই অণুচারা তৈরি হয়। অর্থাৎ ক্যালাস থেকে বারবার ক্যালাস সৃষ্টির মাধ্যমে শেষমেশ এসে এখানে অণুচারা তৈরি হবে। ক্যালাস থেকে ক্যালাস সৃষ্টি হলো, আবার ক্যালাস হলো। এগুলো হচ্ছে জিন ক্লোনিংয়ের মতো। ক্লোনিং করে করে ক্যালাসগুলো পর্যায়ক্রমে অনেক সংখ্যা বাড়াবে, উৎপন্ন শুরু হয়েছে। দেখো এখানে এই যে আমার ক্যালাস ছিল, এই ক্যালাস থেকে আবার চারা তৈরি শুরু হয়েছে। এই চারা তৈরি এবং একটা দুইটো করে আস্তে আস্তে চারার সংখ্যা হাজার হাজার চারার তৈরি হয়েছে। এই চারাগুলো এবার আস্তে আস্তে করে আমরা এখান থেকে আলাদা করে আলাদা আলাদা পাত্রে স্থাপন করতে পারবো। আলাদা পাত্রে যখন স্থাপন করব, দেখো এই একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে কিছু রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে। এগুলো ধীরে ধীরে এখন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যখন ধীরে ধীরে এর ভেতরে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাতাসের বাইরে বাতাস নাই এমন জায়গায় আমি দেখো একটি ফ্লাক্সের মধ্যে, কনিক্যাল ফ্লাক্সের মধ্যে মুখ আটকে এর ভেতর রাখা হয়েছে। এই চারাগুলো যখন বৃদ্ধি পাচ্ছে তখন আস্তে আস্তে একে উন্মুক্ত স্থানে রাখা হয়েছে এবং পর্যায়ক্রমে একে সরাসরি পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সরাসরি কাণ্ড সৃষ্টির মাধ্যমে এখানে চারাটা পূর্ণাঙ্গ চারায় রূপান্তরিত হয়েছে। তাহলে এই যে চারা, আমি উদ্ভিদের ছোট একটা অংশ নিয়েছিলাম, সেখান থেকে দেখো এখন অনেকগুলো কয়েকশো চারা তৈরি করলাম। এই চারাগুলো এখন কি করতে হবে? প্রথমে আমাকে এক গবেষণাগারে ছোট ছোট পাত্রে রেখে, টবে ছোট ছোট পাত্রে রেখে এগুলোকে আগে বাঁচিয়ে নিতে হবে। বাঁচিয়ে নেওয়ার পর এরপর আমি এটাকে মাঠে স্থাপন করতে পারবো। তোমরা যদি কেউ আমার কথা বুঝতে না পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এইচএস জেবা ম্যাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি এখানে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ ছিল জীবাণুমুক্ত করা। তোমরা অনেকেই অংশগ্রহণ করেছো, আমার প্রশ্নটির সঠিক উত্তরও দিয়েছো এবং অনেকে নিজেরা নিজেরা গল্প করছো। তার মানে বুঝতে পারছি তোমাদের সহপাঠীরা মিলেই
তোমরা একসঙ্গে আমার ক্লাসটিতে যোগদান করেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। 6 নাম্বারটা আবার বুঝিয়ে দেন প্লিজ। 6 নাম্বারটা কি ছিল? 6 নাম্বারটি ছিল চারা উৎপন্ন। চারা উৎপাদন হওয়া। এই যে এর আগে আমাদের কি হলো, ক্যালাস সৃষ্টি হলো। ক্যালাস থেকে যখন অণুচারা বের হয়, এই অণুচারাটি হচ্ছে চারা উৎপাদন। এখানে দেখো এই যে ক্যালাস, ক্যালাস থেকে কি তৈরি হচ্ছে, ছোট ছোট অণুচারা তৈরি হচ্ছে। একই ক্যালাস থেকে দেখো কয়েকশো অণুচারা তৈরি হয়েছে। এই অণুচারা এখান থেকে অল্প অল্প অংশ নিয়ে এই পাত্রে আলাদা করে রাখা হয়েছে। আলাদা করে রাখার ফলে কি হচ্ছে, এগুলোকে একটা নির্দিষ্ট কাচের পাত্রে মুখ বন্ধ করে বাঁচিয়ে রাখা হয়েছে। কারণ কি, এখনো এরা পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার উপযোগী হয়নি। সেজন্য এদেরকে প্রাথমিক অবস্থায় একটা কাচের পাত্রে মুখ বন্ধ অবস্থায় রেখে দেওয়া হয় এবং যখন এখান থেকে পরবর্তীতে নিজেরাই মূলের সৃষ্টি করে এবং শাখাগুলো বৃদ্ধি করতে থাকে, তখন এদেরকে উন্মুক্ত স্থানে আনা হয় এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উপযোগী বোঝা গেলে তখন মাঠ পর্যায়ে স্থাপন করা হয়। এই চারা, এটাই হলো ক্যালাস থেকে চারা উৎপন্ন হওয়া। আশা করি বুঝতে পেরেছ। এই চারা কি করতে হবে, আমরা যে চারাগুলো উৎপন্ন করলাম, এই চারাগুলো একসঙ্গে সব নিয়ে তো আমরা মাঠে স্থাপন করতে পারবো না, কারণ এরা তো অনেক কম কষ্ট সহিষ্ণু। বাইরের প্রাকৃতিক পরিবেশে এরা সহজেই খাপ খাইয়ে চলতে পারবে না। এদের খাপ খাইয়ে নিতে গেলে কি করতে হবে, প্রথমে আমাদের ছোট ছোট পাত্রে একটা নির্দিষ্ট কক্ষের ভেতরে এদের বাঁচিয়ে তুলতে হবে। বাঁচিয়ে তোলার পর এদের কি করতে হবে, যখন বোঝা যাবে এরা নিজেরাই শাখা প্রশাখা বৃদ্ধি করতে পারছে, নিজেরাই, তখন বোঝা যাবে যে এটি বাহ্যিক পরিবেশে খাপ খাইয়ে চলার উপযোগী হয়েছে। তখন এদেরকে মাঠে স্থাপন করতে হবে। অর্থাৎ তখন এই চারাটিকে নিয়ে আমি প্রাকৃতিক পরিবেশে তথা মাঠের ভেতরে বা ক্ষেতে বা আঙ্গিনায়, উদ্যানে, যেখানেই লাগাতে চাও সেখানে তুমি একে স্থাপন করতে পারবে। অর্থাৎ তখন যখন ও নিজে নিজেই মূল বৃদ্ধি করতে পারছে, শাখা প্রশাখা বৃদ্ধি করতে পারছে, তখন এ প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদটিকে স্থাপনের উপযোগী হিসাবে হিসাব করা হবে, তখন একে প্রাকৃতিক পরিবেশে দেওয়া হবে। আর কোনো প্রশ্ন আছে তোমাদের এই ধাপগুলো সম্পর্কে? থাকলে তোমাদের যদি এই ধাপগুলো সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আব্দুস সোবহান, থ্যাংকস ম্যাম, থ্যাংক ইউ। মিনহাজুল আবেদিন, ধীরে ধীরে মাঠে স্থানান্তর করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে চারাগুলো এরপর কি করতে হবে, ধীরে ধীরে মাঠে স্থাপন করতে হবে। মাঠে হোক, উদ্যানে হোক বা যেখানেই ইচ্ছা আমরা এটাকে স্থাপন করতে পারবো। এরিন, আজ সকালে এটা পড়েছো? থ্যাংক ইউ। তার মানে তোমার তো আরও সুবিধা হলো। সকালে এটা যখন পড়েছো তার মানে এখন যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধান হয়ে যাবে। তোমাদের অংশগ্রহণ দেখে আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এই যে আমরা যে ধাপগুলো আলোচনা করলাম, এখন আমাদের মাথার মধ্যে তো সবসময় পরীক্ষা পরীক্ষা ঘোরে। তো মাথার ভেতর প্রশ্ন হচ্ছে যে এই যতটুকু আলোচনা করলাম তোমাদের সঙ্গে, এর ভেতর থেকে কেমন প্রশ্ন হতে পারে, তাই না?
এই যে চিত্রটার দিকে খেয়াল করো, তোমাদের বইয়ে ঠিক এমন একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটাতে ধাপে ধাপে দেওয়া আছে মাতৃ উদ্ভিদ, তার মানে এক্সপ্লান্ট যেটা বলেছি, এক্সপ্লান্ট নির্বাচন করা হবে মাতৃ উদ্ভিদ থেকে। আবার অ্যাগার মিডিয়ামে এক্সপ্লান্টটাকে স্থাপন করতে হবে। এই এক্সপ্লান্টের ক্যালাস সৃষ্টি হবে, ক্যালাস থেকে মূলবিহীন অনুচারা। এই মূল উৎপাদনের জন্য অনুচারাকে পৃথক মিডিয়ামে রাখা, মূল সৃষ্টি, টবে চারা স্থানান্তর, আবাদের জন্য প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর। এই ধাপগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই যে 7টা ধাপ 8টা ধাপ আছে এখানে, এই 8টা ধাপ মনে রাখতে হবে এবং এই চিত্রটি তোমাদের শিখতে হবে। এই চিত্রটি শিখতে হবে। প্রশ্ন হতে পারে গ নাম্বারের জন্য, অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নের জন্য প্রশ্ন করতে পারে, তোমাকে হয়তো এই উদ্ভিদটির চিত্র দিল, এটা চিত্র দেওয়ার পর এখানে ড্যাশ দিয়ে এ লিখে দিল, এরপর ড্যাশ দিয়ে এখানে বি লিখে দিল, ড্যাশ দিয়ে সি লিখে দিল, এরপর এই চিত্র দুটি আবার দিয়ে দিল, দেওয়ার পর আবার এখানে ড্যাশ দিয়ে দিল, এই উদ্ভিদটি আবার এঁকে দিল, দিয়ে প্রশ্ন করতে পারে এ বি সি অংশে উল্লেখিত যে ধাপটি সংগঠিত হয় সেটি ব্যাখ্যা করো। তাহলে তুমি যদি ছবিটি সুন্দর করে না শেখো তাহলে তো অ্যান্সারটি করতে পারবে না। তাহলে তোমাকে যদি অ্যান্সারটি করতে হয় তাহলে এই যে 7টি ধাপ আছে, এই 8টি ধাপ, এই 8টি ধাপ তোমাকে সুন্দরভাবে শিখতে হবে। আমি আশা করছি তোমরা এই ধাপটি সুন্দরভাবে খাতায় আঁকবে এবং আমাকে কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দিবে। এখনই না, এখন তো সম্ভব না, এখন আমরা আরও একটু বাকি আছে আলোচনা, তো পাঠিয়ে দেবে, আমি পরবর্তীতে দেখে নিব। আচ্ছা, আমরা এরপর তোমাদের একটু বাড়ির কাজ দিব। এই বাড়ির কাজটি কেন দিব? বাড়ির কাজটি দেব তোমরা যে আমার আলোচনাটা বুঝতে পেরেছো, এই আলোচনাটা বুঝতে পেরেছো কিনা সেটা বোঝার জন্যই আমি তোমাদের একটি বাড়ির কাজ দিব। এটা বাড়ির কাজটি করে তোমরা ছবি তুলবে খাতার এবং ছবি তুলে আমাকে কমেন্টে জানিয়ে দিবে। বাড়ির কাজটি হলো টিস্যু কালচারের মাধ্যমে আমাদের দেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের সম্ভাবনা কতটুকু। টিস্যু কালচারের মাধ্যমে আমাদের দেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের সম্ভাবনা কতটুকু, তোমার মতামত লিখবে। তোমার মতামত লিখবে, এটা সর্বোচ্চ 18টা বাক্য তুমি লিখবে, 17 থেকে 18টা বাক্য লিখবে। তোমার কি মতামত? টিস্যু কালচারের মাধ্যমে আমাদের দেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের সম্ভাবনা কতটুকু, 18টি বাক্য তুমি লিখে আমাকে কমেন্টে তোমার খাতার ছবিটি পাঠিয়ে দেবে। সময় কত? Okay ma'am, Erin, thank you. Okay ma'am, Zeba, Zeba, yes ma'am, I need homework. তার মানে তোমার হোমওয়ার্ক দরকার ছিল, আমি দিয়ে ফেলেছি, তোমার মনের কথাটা আমি বুঝে ফেলেছি, তাই না? জি ম্যাম। বিপ্লব দাস, মোহাম্মদ ইউনুস, থ্যাংকস ম্যাম। মিনহাজ, থ্যাংক ইউ। মাহফুজা আক্তার, থ্যাংকস। তার মানে তোমাদের অংশগ্রহণ দেখে আমার ভীষণ ভালো লাগছে, তার মানে তোমরা আমার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো।
এখান থেকে তোমাদের এমসিকিউ এর জন্য কয়েকটা অংশ ভালোভাবে পড়বে। সেটা হচ্ছে তোমাদের কয়েকটা ধাপ দেখিয়েছি, এই ধাপের ভেতরে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনটা কিভাবে নির্বীজকরণ করা হয়, এক্সপ্লান্ট নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ব্যবহার করা হয়, কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে এক্সপ্লান্ট নির্বাচন করতে হবে। তারপরে তোমার এর আগে আলোচনা করেছি যে বিভিন্ন ভিটামিন এবং গৌণ ও মুখ্য উপাদান, এই গৌণ ও মুখ্য উপাদান কি কি ব্যবহার করা হয় এবং কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনটাকে রাখা হয়, এগুলো একটু এমসিকিউর জন্য পড়ে রাখবে। আর তোমরা বাংলাদেশে এর সম্ভাবনা, এই টিস্যু কালচার প্রযুক্তি বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে তোমরা এমসিকিউর জন্য একটু পড়ে রাখবে। এই আজকের যে আলোচনাটুকু করলাম এর ভেতর থেকে এমসিকিউ এবং সিকিউ এর জন্য এটুকুই তোমরা দেখলে হবে। আর পরবর্তীতে আমাদের সঙ্গেই থাকবে, আশা করছি পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা এই পেজে অন্যান্য যে ক্লাসগুলো হচ্ছে, খুব সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে, পদার্থ, রসায়ন, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, এই ক্লাসগুলো তোমাদের যার যেটা প্রয়োজন মনোযোগ সহকারে দেখবে, বাড়ির কাজগুলো করবে, বাড়ির কাজগুলো করে কমেন্টে উত্তরটা পাঠিয়ে দিবে। শিক্ষক যে কোনো এক সময় দেখে তোমার উত্তরটা মূল্যায়ন করবে। সঙ্গেই থাকবে তোমরা। আর তোমাদের ধন্যবাদ দেওয়ার আগে একটা ছবি দেখাই। ছবিটা তোমরা আশা করি সুন্দরভাবে দেখতে পাচ্ছ। একটা, এই যে এতক্ষণ টিস্যু কালচার নিয়ে আলোচনা করলাম, সব কিছু কাচের পাত্রের মধ্যে কেন রাখা হলো? কারণ বাইরের পরিবেশ, ওই যে আমি এক্সপ্লান্ট নির্বাচন করেছিলাম সেখান থেকে যে অণুচারা তৈরি করছি তারা বাইরের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উপযোগী নয়, এই কারণে আমরা কাচের পাত্রের মধ্যে রেখেছিলাম। এখানে দেখো একটা কাচের বোতল, তার ভেতরে মুখটা একটা সিপি দিয়ে আটকে রাখা হয়েছে। অনেকগুলো মানুষ এর ভেতরে, এই যে মা রান্না করছে, বাবা ল্যাপটপে কাজ করছে, এই যে বোন বই পড়ছে, ছোট ভাইটা টিভি দেখছে, ছোট আরেকটা ভাই খেলা করছে, দাদা এখানে বসে পেপার পড়ছে। এই যে সমস্ত কাজগুলো সবাই একটা বদ্ধ জায়গায় করছে, আমরা যেটা এখন করছি, অর্থাৎ ঘরের মধ্যে অবস্থান করছি, তাই না? ঘরের মধ্যে কেন অবস্থান করছি? বাইরে এই দেখো, এটা কিসের ছবি বলো তো? ভাইরাসের ছবি। এই ভাইরাস আমরা তো চোখে দেখতে পাই না, এটা উন্মুক্ত জায়গায় ঘুরে বেড়াতে পারে বা কারোর স্পর্শ থেকে আসতে পারে। আমরা যেহেতু এটা চোখেই দেখতে পাই না, এটা কিভাবে আমাদের সংক্রমণ করবে আমরা তো সেটা জানি না। সেজন্য আমরা আমাদের নিজেদের বাড়িতেই অবস্থান করব। দেখো এখানে বাইরে একটা লোক, সে মাস্ক খুলে দিব্যি বিন্দাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই না? এই বিন্দাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, পেছন থেকে দেখো কেউ একজন যার হাতে এই করোনা ভাইরাসটি আছে, সে তাকে আহ্বান করছে, আসো আমরা মোলাকাত করি বা হ্যান্ডশেক করি। এরকম কোন বন্ধুর হাতে এই যে এমন ভাইরাস লেগে আছে সেটা তো আমরা জানি না। তাহলে এই মুহূর্তে আমরা কি করব? নিজের কাছ থেকে আমাদের দূরে সরে যাওয়া যাবে না। যদি আমরা মনে করি যে আমাদের সব কাজগুলোকে আমরা করব, তাহলে কোনো কিছুই আমাদের আটকে রাখতে পারবে না। সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। প্রযুক্তিকে দেখো, আমরা এখন
শ্রেণীকক্ষে মিলিত হতে পারছি না, তাহলে কি হয়েছে? এই যে প্রযুক্তির সহায়তায় আমরা যে কাজটি করছি, এটাও একটা মজাদার জিনিস, তাই না? এখান থেকেও আমরা আমাদের নিয়মিত পাঠাভ্যাসও চালিয়ে যেতে পারছি, আবার আমাদের যে সিলেবাসটা এটাও শেষ করে ফেলতে পারছি। এর জন্য কিন্তু শুধু আমাদের ইচ্ছাই দরকার। তোমার ইচ্ছা থাকলে তুমি বাড়িতে বসেই তোমার সিলেবাসটা শেষ করতে পারবে এবং সচেতন থেকে তুমি নিজের এবং পরিবারের সবার সুরক্ষার ব্যবস্থা করতে পারবে। তাহলে আমাদের কি করতে হবে? বিন্দাস হয়ে বাইরে এভাবে খোলামেলা ঘুরে বেড়ানো যাবে না। না যেয়ে কি করতে হবে? সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে বাড়ির ভেতরে অবস্থান করতে হবে, তাই না? হ্যাঁ, তোমরা বিজ্ঞানে যারা আসো তারা সবাই জানো এই স্বাস্থ্যবিধিগুলো কি আর কিভাবে সচেতন থাকতে হয়। তোমরা নিজে তো সচেতন থাকবাই, পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছে এদেরও সচেতন করবা এবং তোমার ছোট ভাই বোন তাদের সচেতন করবা, বন্ধুদের সচেতন করবা, পাড়া প্রতিবেশীকে সচেতন করবা। এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ততক্ষণ নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। শেয়ার দিস।